সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম। আমি আফজাল আহমেদ, ইস্পাহানী উচ্চ বিদ্যালয় সহকারী ইংরেজি শিক্ষক, এবং আবারও অভিনন্দন যারা আয়োজন করেছে কর্তৃপক্ষকে ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সভাপতি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইরাজুল ইসলাম তাপস স্যারকে। তো আমরা আলোচনা করেছিলাম গতকালকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। আমরা দেখছিলাম ভার্ব দুই প্রকার ছিল। একটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি আজকে হচ্ছে যেটা সেকেন্ড ক্লাস, রাইট ফর্ম ভার্বের সেকেন্ড ক্লাস, তো সেকেন্ড ক্লাস যদি ভালো করে বুঝতে যাও তাহলে অবশ্যই প্রথম ক্লাসটা একটু দেখে নিতে হবে, কারণ একটা ক্লাসের সাথে একটা ক্লাস মোটামুটি কিছুটা হলে সম্পর্কিত। কারণ গত ক্লাসে আলোচনা করা হয়েছিল ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে, অক্সিলিয়ারি ভার্ব, মডাল ভার্ব, মেইন ভার্ব, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, এগুলা তো আগের ক্লাসে দেখে নিলে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। গত ক্লাসে আমরা ভার্বের যে দুইটা ক্লাসিফিকেশন ছিল, ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব, এখন আমরা গত ক্লাসে নন ফিনিট ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা ফিনিট ভার্ব নিয়ে আলোচনা করব। যে দুইটা ভার্ব রয়েছে আমাদের, আচ্ছা, ফিনিট ভার্ব। সো ফিনিট ভার্ব নিয়ে আলোচনা করবো আমরা এখন। তো ফিনিট ভার্ব আমরা জানি, গত ক্লাসে আলোচনা হয়েছিল সাবজেক্টের সাথে সম্পর্কিত যে ভার্ব, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হয় তাকে আমরা ফিনিট ভার্ব বলে থাকি। এটা সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হবে এবং কাল অনুযায়ী এটা পরিবর্তন হতে পারে। তো আমরা এখন এই ফিনিট ভার্বের নিয়মগুলো দেখব। গত ক্লাসে আমরা নন ফিনিট ভার্বের নিয়মগুলো দেখেছিলাম। আচ্ছা, ফিনিট ভার্ব করতে গেলে আমাদের এক নম্বর যে বিষয় বা নিয়ম, সেটা আমরা দেখি। মডাল ভার্ব যেগুলো রয়েছে, মডাল ভার্ব কোনগুলোকে আমরা দেখাচ্ছিলাম গত ক্লাসে। আমরা যখন ক্লাসের ভার্বের শ্রেণীবিন্যাস দেখিয়েছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব দুই ধরনের, একটা প্রাইমারি অক্সিলিয়ারি যেগুলো এমিজ আর ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে প্রাইমারি অক্সিলিয়ারি বলে, এবং মডাল অক্সিলিয়ারি আছে কিছু, যেমন সেগুলো হচ্ছে তোমার ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। তো যে কোনো মডাল ভার্বের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসবে। যে কোনো মডাল ভার্বের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসবে। মানে একটা মডাল ভার্বের পরে যদি ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই ভার্বটি মূল ভার্ব বসবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা ভার্ব ওয়ান, আমরা যেটাই বলি না কেন সেটা বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ইউ শুড ইউজ ইউর টাইম, তোমার উচিত তোমার সময়কে ব্যবহার করা। এখন এখানে এটা কি ভার্ব? এটা হচ্ছে মডাল ভার্ব। আর এটা কি ভার্ব? এটা হচ্ছে মূল ভার্ব। আমরা নিয়মটা কি শিখলাম? যে একটা মডাল ভার্বের পরে যদি মূল ভার্ব থাকে বা মেইন ভার্ব থাকে তাহলে সেই মেইন ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে ইউজটা ইউজই থাকবে, ইউজিংও হবে না, ইউজ টু হবে না, কারণ মডাল প্লাস মূল ভার্ব। তোমরা সংক্ষেপে লিখে নিতে পারো, যারা সংক্ষেপে লিখে নেবে তাহলে এইভাবে লিখবে মডাল প্লাস ভার্ব ওয়ান, মানে হচ্ছে এটা সংক্ষেপে আমরা মনে রাখার জন্য লিখে নিতে পারি যে মডাল প্লাস ভার্ব ওয়ান, মানে হচ্ছে একটা মডাল ভার্ব আছে তারপরে ভার্ব ওয়ান, মানে হচ্ছে ভার্বটার প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে ইউ শুড ইউজ ইউর টাইম, তোমার উচিত হবে তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করা।
উই ক্যান হেল্প দ্য পুয়ার, আমরা গরিবদেরকে সাহায্য করতে পারি। তাহলে এখানে ক্যান একটা মডাল ভার্ব, হেল্প হচ্ছে একটা মূল ভার্ব। তাহলে আমরা জানি কি মডাল প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে গত ক্লাসে আমরা বলছিলাম ভার্ব ওয়ান বলতে বোঝায় ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম বা মেইন ভার্ব, যেটাই বলো সেটা। তো এখানে ক্যান একটা মডাল ভার্ব, এবং মডাল ভার্বের পরে এই যেখানে হেল্পটা আছে, এই হেল্পটা কী হবে এখন? হেল্পটা হেল্পস হবে না, হেল্পিং হবে না, হেল্পড হবে না, এটা হবে হেল্পই থাকবে। কেন? কারণ আমরা জানি মডাল প্লাস ভার্ব ওয়ান। তাহলে একটা মডাল ভার্ব আছে, আর মডালের পরে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসবে। আর অবশ্যই কিন্তু তোমাদের মডালটা জেনে নিতে হবে যে মডাল ভার্ব কোনগুলো, মডাল ভার্ব কয়টা নির্দিষ্ট। এবং গত ক্লাসে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 7-এর গত ক্লাসে দেখানো হয়েছিল যে কয়টা মডাল ভার্ব রয়েছে। ওই মডাল ভার্ব কয়টা নির্দিষ্ট, এর বাইরে কোনো মডাল ভার্ব নেই, এবং সেই মডাল ভার্বগুলোর পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম করবে। আমি আবার বলে দিচ্ছি মডাল ভার্ব কোনগুলো: ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপর উড রেদার, হ্যাড বেটার, এগুলো বাইরে আর কোনো মডাল ভার্ব নেই। তো এই সমস্ত মডাল ভার্বগুলো থাকলে তারপরে ভার্ব থাকলে ভার্বগুলো প্রেজেন্ট ফর্মে বসবে। তোমরা তোমাদের সুবিধার্থে লিখে নিতে পারো। তো আমরা এটার ব্যবহারটা দেখলাম যে একটা মডাল ভার্বের পরে মূল ভার্ব থাকলে সেই মডাল ভার্বটির পরে মূল ভার্ব থাকলে মূল ভার্বটির প্রেজেন্ট ফর্মে বসে। এবার আবার দেখা যায় একটা মডাল ভার্ব আছে, তারপর আছে বি। যখন সাবজেক্ট নিজে কাজ করে না তখন বি হয়ে যায়, তখন যে ভার্বটা দেওয়া আছে সেটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বটি তখন কী হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল। তো কি বললাম যে ভার্বটি কী হবে তখন? পাস্ট পার্টিসিপল। এর মানে দাঁড়াচ্ছে একটা মডাল ভার্ব থাকবে এবং সেখানে যদি বি থাকে, বি থাকার পরে মডাল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলকে আমরা অনেক সময় ভার্বের পিপি বলে থাকি, পাস্ট পার্টিসিপল, অথবা ভার্বের থ্রি বলে থাকি। মানে হচ্ছে ভার্ব ওয়ান যদি আমরা মূল ভার্বকে ধরি, মেইন ভার্বকে, তারপর ভার্ব টু যদি বুঝি ভার্বের পাস্ট ফর্মকে, তাহলে ভার্ব থ্রি হবে ভার্বের পাস্ট পার্টিসিপলকে। তাহলে মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যখন সাবজেক্ট নিজে কাজ করবে না তখন আমরা এই মডাল দিব, তারপরে বি দিব। যেমন টাইম শুড বি ইউজ প্রপারলি বাই অল। সময়কে ব্যবহার করা উচিত সঠিকভাবে সবার দ্বারাই। এখন দেখো আগেরটা যেমন দেখাইছিলাম মডাল ছিল, তারপর শব্দটা ভার্ব ছিল। এখন মডালের পরে বি আছে, মডালের পরে আমাদের বি রয়েছে, তাহলে এখানে কিন্তু ইউজ থাকবে না, কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে ইউজড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ইউজড। টাইম শুড বি ইউজড প্রপারলি বাই অল, টাইম শুড বি ইউজড প্রপারলি বাই অল। অর্থ হচ্ছে সময়কে সঠিকভাবে ব্যবহার করা উচিত সকলের দ্বারাই। তো আমরা মডেলের দুইটা ব্যবহার শিখলাম। একটা হচ্ছে মডেলের পরে যদি শুধু ভার্ব থাকে তাহলে সেই ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসবে। আরেকটা শিখলাম মডেলের পরে যদি বি থাকে
এবং যখন সাবজেক্ট নিজে কাজ করবে না তখন এই বিটা হবে। মডেলের পরে যখন বি থাকবে তখন মডাল বি এর সাথে ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বলো বা ভার্বের পিপি বলো বা ভার্বের থ্রি যেটা বলো, সেই 3 নম্বর রূপটা আছে আমাদের, সেটা হবে। তাহলে এটা গেল আমাদের মডাল নিয়ে নিয়মটা ফিনিট ভার্বের। এবার আমরা আসি আমাদের নেক্সট নিয়মের মধ্যে। ডু জাতীয় যে ভার্বগুলো রয়েছে আমাদের, ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড, এইগুলোর পরে যে ভাবটা দেওয়া থাকবে, এইগুলোর পরে যে ভাবটা দেওয়া থাকবে ডু, ডাজ, ডিডের পরে, এইগুলা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডু, ডাজ, ডিডের পরে যে ভাবটা দেওয়া থাকবে সেটা কী হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন টাইম ডাজ নট ওয়েট ফর এনিওয়ান, এখানে ডাজ নট, ডাজ দেওয়া আছে, তারপর কী দেওয়া আছে, ওয়েট, মানে অপেক্ষা করা, সময় কারোর জন্যই অপেক্ষা করে না। এখন ডাজের পরে এটা কি হবে, ওয়েটস হবে, ওয়েটেড হবে না ওয়েটিং হবে? এখানে ওয়েটটা ওয়েটই থাকবে, কারণ আমরা শিখলাম কি ডু ডাজের পরে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম বলো বা ভার্বের ওয়ান বলো বা ভার্বের বেস ফর্ম, মেইন ভার্বের মেইন ভার্ব, এগুলো হতে পারে, এগুলো যে কোনো একটা, সবগুলো একই, মেইন ভার্ব বলো প্রেজেন্ট ফর্ম বলো, এটা তোমাকে বসাতে হবে ডু ডাজ ডিডের পরে। ডাজ আছে তো আর এখানে যোগ করতে হবে না, শুধু প্রেজেন্ট ফর্মটা, জাস্ট বেস ফর্মটা লিখতে হবে। হি ডিড নট গো দেয়ার, সে সেখানে যায়নি। এই যেখানে ডিড নট আছে, ডিড দ্বারাতে বোঝা গেল এটা একটা পাস্ট, তাহলে তোমাকে আরেকটা পার্ট দিতে হবে না, প্রথমটা পার্ট দিলেই তারপরটা আর পার্ট দিতে হবে না তোমাকে, শুধু বেস ফর্ম লিখে দেবে গো, হি ডিড নট গো দেয়ার, ওইখানে গোটা গোই থাকবে, কারণ আমরা শিখলাম ডু ডাজ ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তারপর যেমন আই ডোন্ট লাইক, এখানে লাইকটা যদি ব্র্যাকেটে দাও, ডিসঅনেস্টি, এখানে লাইকটা লাইকই থাকবে, কারণ ডু ডাজ ডিডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এবং প্রশ্ন করার ক্ষেত্রে একই থাকবে, প্রশ্ন করার ক্ষেত্রেও একই থাকবে। যেমন যদি প্রশ্ন করে ডু ইউ লাইক অনেস্টি, যদি প্রশ্ন করা হয় এটা ডু ইউ লাইক অনেস্টি, তুমি কি সততা পছন্দ করো, প্রশ্ন করা হচ্ছে এটা, তাহলেও এখানেও ওই ডু আছে, তারপরে যে ভাবটা দেওয়া আছে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম থাকবে। মানে আমরা হচ্ছে ডু ডাজ ডিড থাকলে এরপরে যে ভাবটা থাকবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। ডু ডাজ, তাহলে আমরা কী শিখলাম যে ডু ডাজ ডিডের পরে ভাবটি প্রেজেন্ট ফর্ম বসে। তার আগে নিয়ে আমরা কী শিখলাম যে মডেল ভার্বের পরে ভার্ব থাকলে সেটি প্রেজেন্ট ফর্ম বসে। আবার হ্যাঁ, মডেলের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এরপর আসি, এরপর হচ্ছে
দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। সিন্স বা ফরের পরে টাইম দেওয়া আছে, তার আগে যদি ভাবটা বসবে, এখানে যে ভাবটা বসবে সিন্স বা ফরের পরে কোনো টাইম দেওয়া আছে, মানে সিন্স বা ফর প্লাস একটা টাইম আছে শেষের দিকে রয়েছে সিন্স বা ফর, তারপরে সময় উল্লেখ আছে। সময় হতে পারে 2 আওয়ার্স, 3 আওয়ার্স, মর্নিং, এরকম। তো তার আগে যেই ভাবটা বসবে, এখানে সাবজেক্ট তোমাদের দেওয়া থাকবে, এখানে অবজেক্টও দেওয়া থাকবে। তো আমাদের আগে যেই ভাবটা বসবে সেটা হচ্ছে একটা হ্যাভ বিন প্লাস ওই ভার্বটির সাথে আইএনজি যোগ। হ্যাভ বিন পার্সন অনুযায়ী এখানে হ্যাজ বিন হতে পারে। তো এইটা হচ্ছে এটা নিয়ম, মানে সিন্স বা ফরের পরে কোনো সময় উল্লেখ থাকলে তার আগের ভাবটা, যে মূল ভাবটা থাকবে, তার আগে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসার পরে ওই মূল ভাবটির সাথে আইএনজি যোগ হয়ে যাবে। যেমন ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে রেইন ভাবটা কী হবে? দেখো এখানে সিন্স বলছিলাম, সিন্স আছে, তারপরে টাইম সময় উল্লেখের কথাও আছে, মর্নিং একটা সময় বোঝায়। তাহলে এখানে রেইনটা রেইন হবে না, রেইনড হবে না, রেইনস হবে না, কি হবে? শুধু রেইনিং হবে না, এখানে এই পার্সন অনুযায়ী একটা হ্যাভ বা হ্যাজ হবে। নিয়ম দেখো, পার্সন অনুযায়ী একটা হ্যাভ বা হ্যাজ হবে। তারপর কি হবে? বিন, হ্যাভ বা হ্যাজের সাথে বিন হবে, তারপর হবে রেইনিং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এটা আমরা দেখলাম। আরেকটা এক্সাম্পল তো আমরা দিতে পারি। I read the novel for 2 hours. I read the novel for 2 hours. এখানে দেখো ফর একটা, এবং ফরের পর আমাদের টাইম দেওয়া আছে একটা 2 ঘন্টা সময়। তো আমাদের কাজ কি? ফর বা সিন্সের পরে কোনো সময় উল্লেখ থাকলে এই যে ভাবটা আছে, মেইন ভাবটা মানে ফিনিট ভাবটা কি হবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন দেওয়ার পরে আইএনজি যোগ করে দেব। তাহলে আই হ্যাভ বিন রিডিং দ্য নোবেল ফর 2 আওয়ার্স। এখানে দেওয়া আছে উই লিভ হেয়ার ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স। তাহলে উই লিভ হেয়ার ফর 5 ইয়ার্স। তাহলে এখানে ফর আছে প্লাস সময় দেওয়া আছে কত? 5 ইয়ার্স। তাহলে ফরের পরে সময় দেওয়া থাকলে সেখানে কি করতে হবে? উই হ্যাভ বিন লিভিং ফর 5 ইয়ার্স, যে আমরা 5 বছর যাবৎ এখানে বা 5 বছর ধরে এখানে বাস করতেছি। এটা তো আমরা শিখলাম অক্সিলারি ব্যবহার, অক্সিলারি মডেল এর উপর ভাব থাকলে কীরকম করতে হবে, তারপর ডু ডাজ ডিড থাকলে তারপর যদি ভাব থাকে তাহলে কি করতে হবে, এবং হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যেগুলো আছে সিন্স বা ফর থাকলে কি করতে হবে সেটা শিখলাম।
আচ্ছা, ফিনিট ভার্বে আমাদের টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। টেন্স বা কাল, যেমন বর্তমান যদি বোঝায় তাহলে ফিনিট ভার্বটি প্রেজেন্টের মতো করে হবে। অতীত বোঝালে প্রেজেন্টের যে ফিনিট ভার্বটি আমাদের সাবজেক্টের পরে যে ফিনিট ভার্বটি থাকবে সেটি অতীত বোঝালে পাস্টের মতো হবে। আর ফিউচার বোঝাইলে সবসময় উইল বা একটা মডাল যোগ করতে হবে এবং তারপরে সেটা প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে। তো যদি বর্তমান কিছু বোঝায়, যে বর্তমান কিছু বোঝাচ্ছে, দেখো যদি বর্তমান কিছু বুঝিয়ে থাকে, এখন বর্তমানটা যদি সাধারণভাবে বোঝায় তাহলে হবে ভার্ব ওয়ান, অথবা পার্সন যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার থাকে তাহলে হবে ভার্বের সাথে এসবিএস যোগ। আর যদি চলমান বুঝিয়ে থাকে বর্তমানটা তাহলে অ্যামিজার বসাতে হবে, তারপর যে ভার্বটা থাকবে সেটা আইনজি যোগ করতে হবে। যেমন আমরা এক্সাম্পল দিই, মেসি প্লে ফুটবল, নেইমার ইজ প্লে ফুটবল। এখন এখানে ইজ রয়েছে, এটা চলমান বোঝাচ্ছে, মানে চলমান হচ্ছে যে কাজটা এখনই হচ্ছে, এখনই চলতেছে, সেটা হচ্ছে চলমান। বর্তমানের ক্ষেত্রে বর্তমান চলমান। তো বর্তমানে যদি কাজটা চলে তাহলে আমরা কী করবো, একটা অ্যামিজার দেবো এবং অ্যামিজারের পরে সেই ভাবটির সাথে আইনজি যোগ করে দেবো। তাহলে এখানে ইজ প্লে আছে, প্লেটা হবে প্লেইং, প্লেটা হবে প্লেইং। কিন্তু মেসি, দেখো মেসি প্লে ফুটবল, এটা কিন্তু চলমান, সবসময় খেলে। এটা যদি এরকম বোঝায়, চলমান বোঝায়, মানে হচ্ছে এখনই খেলতেছে। চলমানটা মানে হচ্ছে এখনই যে কাজটা চলতেছে সেটা হচ্ছে চলমান। যেমন এখনই যেটা হচ্ছে, বর্তমানে এখনই হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে, সেটা হচ্ছে চলমান। তাহলে যদি চলমান বোঝায় তাহলে কী করবো, আমরা অ্যামিজার দেবো আর ভাবটির সাথে আইনজি যোগ করে দেবো। আর যদি চলমান না বোঝায় বর্তমানের ক্ষেত্রে, তখন আমরা কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব। দেখো এখানে মেসি প্লে ফুটবল, এখানে এখন কি খেলতেছে, এখনই যে খেলতেছে এটা বলে নাই, মানে মেসি সব ফুটবল খেলোয়াড়, সে সবসময় ফুটবল খেলে। তো এখানে মেসি প্লে হবে, ঠিক আছে, কিন্তু মেসি যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তাহলে এখানে প্লে না হয়ে এস যোগ করে দিতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নম্বরগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা একটু পার্সন নিয়ে যদি আলোচনা করি, কারণ কোথায় আমরা থার্ড পারসন সিঙ্গুলার নম্বরটা ব্যবহার করব। একটু চিনে রাখি, কারণ এখানে এটা লাগবে, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। কোনগুলো? নাম্বার চেনার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, তুমি কল্পনা করবে তুমি একটা বক্তৃতা দিতে গেছো, মনে করো। এখন সেখানে গিয়ে নিজের পক্ষে যে কথাগুলো বলবে, যে আমি, আমরা, আমাকে, আমাদেরকে, হ্যাঁ, এখানে তুমি একজন পলিটিশিয়ান বা রাজনৈতিক ব্যক্তিবর্গ মধ্যে একজন, তুমি এখন একটা স্টেজে দাঁড়াইছো, বক্তৃতা দিতে গেছো। এখন তুমি তোমার নিজের পক্ষে যে কথাগুলো বলবে, যে আমাকে ভোট দিন এবং আমরা আপনাদের উন্নয়ন করব, এই কথাগুলো তুমি নিজের দিকে নিয়ে যেগুলো বলবে সেগুলো তো সব ফার্স্ট পার্সনে থাকবে, সেগুলো সব ফার্স্ট পার্সনে থাকবে। আর তুমি যদি তোমার কথা তারা শুনতেছে, তাদের উদ্দেশ্য করে বলতেছো যে আপনারা, এই আপনারা আমাকে ভোট দিন, আপনারা শব্দটা, তারপর
আপনাদেরকে, আমি আপনাদেরকে সাহায্য করবো, আপনাদেরকে মানে তোমার কথা তারা শুনতেছে তাদেরকে উদ্দেশ্য করে যে তুমি প্রোনাউনটি ইউজ করবা সেটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে তুমি হচ্ছে ফার্স্ট পারসন, আর তুমি যাদেরকে বলতেছো তারা হচ্ছে সেকেন্ড পারসন। এই তুমি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ছাড়া বাকি তুমি যাদেরকে নিয়ে বলবা সেগুলো হবে থার্ড পারসন, মানে ওইখানে অনুপস্থিত কিন্তু তুমি তাদেরকে নিয়ে কথা বলতেছো সেটি হবে থার্ড পারসন। এবং থার্ড পারসন হইলে থার্ড পারসন দুইটা ভাগ আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, এটা থার্ড পারসন প্লুরাল নম্বর। এটা পার্সন একটু দেখাই দিই পার্সনের শখটা। দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন হচ্ছে আই, মি, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। আর উই, আস এগুলো হচ্ছে সেকেন্ড পারসন, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটা ফার্স্ট পারসন প্লুরাল। আর ইউ দ্বারা তুমি বোঝায়, ইউ দ্বারা তোমাকে বোঝায়। আবার ইউ দ্বারা তোমাদেরকেও বোঝায়, আবার ইউ দ্বারা তোমরাও বোঝায়। তো ইউটা ফার্স্ট পারসন, ইউটা সেকেন্ড পারসন, এবং সিঙ্গুলার হবে ইউ, প্লুরাল হবে ইউ। ফার্স্ট পারসন আই এবং মি হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে উই এবং আস। এইগুলো ছাড়া এই আই, উই, ইউ এগুলো ছাড়া যা কিছু রয়েছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসন কী বলতে পারি আমরা, যেমন হি বলতে পারি, শি বলতে পারি, ইট বলতে পারি, দে আছে, ওয়াটার, তারপর বুক, স্কুল, বার্ড, ফিশ, যা রয়েছে সবগুলো থার্ড পারসন। এবং থার্ড পারসনের ভাগ হচ্ছে যেটা একটা বোঝালে সিঙ্গুলার হবে আর একের বেশি বোঝালে প্লুরাল হবে। যেমন এখানে হি, শি দেওয়া আছে, দে হবে না, যেহেতু প্লুরাল, হি, শি। তারপর তাহলে দেটা কিন্তু আমাদের, দেটা থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার না, এটা হবে প্লুরাল। তারপর এখানে আমরা দিলাম বুকস, তাহলে বুকস কিন্তু আমাদের এখানে সিঙ্গুলার, কিন্তু যদি আমরা বুকস বলতে যাই তাহলে কি হবে প্লুরাল। বার্ড বা ফিশেস, তাহলে ফিশ যদি একটা বোঝায় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু একে বেশি বোঝালে থার্ড পারসন প্লুরাল। আমরা পার্সনগুলো এইখানে আলোচনা করলাম যে আমাদের অনেক সময় আমরা জানি থার্ড পারসনটা আমাদের সমস্যা হয়, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো। তো এগুলো হচ্ছে আমি সম্পর্কিত যেগুলো আছে সবগুলো হচ্ছে ফার্স্ট পারসন, আর তুমি সম্পর্কিত যতগুলো আছে সেগুলো হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে আমরা বলতে পারি আমি তুমি ছাড়া পৃথিবীতে যারা থার্ড পারসন তারা। ব্যাপারটা বুঝতে পারছো? আমি তুমি ছাড়া পৃথিবীতে রয়েছে যারা বা পৃথিবীতে আছে যারা, থার্ড পারসন হচ্ছে তারা। একটি হলেই সিঙ্গুলার হয়, দুটি হলে নয়, দুটি হলে প্লুরাল হয়ে যাবে। তাহলে আমরা একটা ছন্দের মতো করে বলতে পারি যে আমি তুমি ছাড়া পৃথিবীতে যারা থার্ড পারসন তারা। একটি হলে সিঙ্গুলার হয়, দুটি হলে নয়, মানে একটি হলেই আমি তুমি ছাড়া অন্য কোনো পারসন, একটি বোঝাইলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার হবে। এখন এটা আমাদের প্রচুর কাজে লাগে এই থার্ড পারসন সিঙ্গুলারটা, এবং এটাকে সংক্ষেপে আমরা বলি 3PSN। থার্ড পারসন সিঙ্গুলারটাকে সংক্ষেপে বলি 3PSN, মানে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। 3PSN মানে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। এটা অনেক পপুলার একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, এবং এই নামে অনেক মুভি এবং নাটকও দেখতে পাবো তোমরা যদি ইউটিউবে সার্চ দিয়ে থাকো। তো আমরা যেটা আলোচনা করতেছি যে অনেক সময় অনেকে এই জায়গাটা বেশি ভুল করে যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে যে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে এই বর্তমানের সাথে যে এস বেস যোগ করতে হবে, এটা প্রচুর ভুল করে। এর কারণ হচ্ছে তারা থার্ড পারসন সিঙ্গুলার সম্পর্কে জানে না, অথবা তারা নিয়ম জানে কিন্তু
প্র্যাকটিস করে না বা প্র্যাকটিসে হবে তারা এস বাই এসটা যোগ করে না। তো বিষয়টা হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে অবশ্যই বর্তমান বুঝাইলে, অতীত বুঝাইলে না, কিন্তু আমরা বর্তমান বুঝাইলে এবং সাধারণ বর্তমান, অবশ্যই সাধারণ বর্তমান, চলমান বর্তমান না, সাধারণ বর্তমান বুঝাইলে এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেই ভার্বটির সাথে অবশ্যই এস বাই এস যোগ করে দিতে হবে। আচ্ছা, আর কিছু দেখায়, যেমন হি গো টু স্কুল রেগুলারলি, সে নিয়মিতই স্কুলে যায়। এইখানে গো যে ভাবটা আছে, ঠিক আছে, গো মূল ভার্ব, কিন্তু সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে গোটা গো থাকবে না, গোটা গোস হয়ে যাবে। কিন্তু এখানে সাবজেক্ট যদি থাকতো সাবজেক্ট দে গো টু স্কুল, তখন কিন্তু গোস হতো না, কারণ দে তো সিঙ্গুলার না, দে তো প্লুরাল। অথবা ইউ থাকলে, ইউ তো থার্ড পারসনই না, যদি উই থাকতো উইও থার্ড পারসন না, তাহলে এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের গোটা গোই থাকতো। দে গো টু স্কুল, উই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, আই গো টু স্কুল। একমাত্র যখন থার্ড পারসন সিঙ্গুলার আসবে এই সাধারণ বর্তমান ক্ষেত্রে, তখন ওই ভার্বটার সাথে এস বি এস যোগ করে দিতে হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না আসে সাধারণ বর্তমান ক্ষেত্রে, তখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসাবো। আরো দেখতে পাই, যেমন উইট রাইস রেগুলারলি, তাহলে এখানে ইট থাকবে। কিন্তু যদি দ্য বয় ইট হয়, অথবা দ্য ম্যান হয়, তাহলে একটা বোঝাচ্ছে তখন যদি ইট থাকে, তখন কিন্তু এখানে ইট থাকবে না, তখন এই ইটটা হয়ে যাবে ইটস, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। তোমরা খেয়াল রাখবে এবং তোমরা প্রত্যেকটি পয়েন্ট খাতার মধ্যে তুলে উল্লেখ করে রাখবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে কিছু কিছু শব্দ আছে, যে শব্দগুলো থাকলে আমরা বুঝে নেব এখানে ওটা সাধারণ বর্তমানে বোঝায়, এবং কিছু কিছু শব্দ আছে যেটা থেকে আমরা বুঝে নেব ওটা চলমান বর্তমান বোঝায়। যেমন ইউজুয়ালি, এভরিডে, ইউজুয়ালি এভরিডে, তারপর তোমার রেগুলারলি, ডেইলি, হ্যাঁ ডেইলি। যদি এই জাতীয় শব্দ থাকে তাহলে বুঝবে এটা সাধারণ বর্তমান বোঝাইছে। আবার যদি কিছু শব্দ আছে যেগুলো দ্বারা বোঝা যায় এটা অবশ্যই চলমানের মধ্যে থাকবে, যেমন নাও, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, বের দ্য মোমেন্ট, অথবা ডে বাই ডে। যদি এই শব্দগুলো থাকে তাহলে ভাববা এটা কোথায় থাকবে? চলমান বর্তমানের মধ্যে। আর যদি এই শব্দগুলো দেওয়া থাকে তাহলে ভাববে এটা থাকবে সাধারণ বর্তমানের মধ্যে। তাহলে এই শব্দগুলো থাকলে সাধারণ বর্তমান থাকবে। তাহলে সাধারণ বর্তমানগুলো করতে গেলে আমাদের কী করতে হইব? ভার্ব ওয়ান বা ভার্বের সাথে এস বেস যোগ করতে হইব। ভাবে এস যোগ করবো কখন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আর যদি দেখো এই শব্দগুলো দেওয়া আছে তাহলে অবশ্যই সেটা কী হবে? চলমান বর্তমানের মধ্যে থাকবে। তোমরা উদাহরণ হিসেবে বলতে পারি,
দেখো এভরিডে দ্য ম্যান ওয়ার্ক হার্ড এবং নাও দ্য ম্যান ওয়ার্ক হার্ড। এখন এখানে একটা পার্থক্যটা কি, এখানে একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যখন আমরা এভরিডে ইউজ করছি শব্দটা, তখন এটিকে আমাদের কী করতে হবে, সাধারণ বর্তমানে আনতে হবে। এবং সাধারণ বর্তমানে আনলে আমাদের কী হবে, ভার্বের সাথে এসবিএস যোগ দেবো, থার্ড পারসন সিঙ্গুলার হলে, আর নয়তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আর যখন আমরা এইগুলো ধরনের প্রত্যেকগুলো পাবো, নাও পাবো, অ্যাট প্রেজেন্ট পাবো, অ্যাট দ্য মোমেন্ট, ডে বাই ডে, এগুলো পেয়ে যাব, তখন আমরা কী করবো, কি একটা অক্সিলারি ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব মানে এমিজার দেওয়ার পরে সেই ভার্বটা আইনজি যোগ করে দেবো। এখানেও ওয়ার্ক শব্দ আছে, এখানেও ওয়ার্ক শব্দ আছে, কিন্তু দুইটা ওয়ার্কের কাজ এক হবে না। কেন এক হবে না? কারণ একটা হচ্ছে সাধারণ বর্তমান, আর একটা হচ্ছে চলমান বর্তমান। চলমান বর্তমান কি, যেই কাজটা এখনই চলতেছে সেটাকে আমরা বলবো চলমান বর্তমান। আর যেই কাজটা সবসময় হয়ে থাকে বা কোনো অভ্যাসে পরিণত হয় বা চিরন্তন সত্য, সেক্ষেত্রে আমরা কি করব, ভার্বের সাথে এসবিএস যোগ করতে পারি, অথবা ভাবটাকে প্রেজেন্ট ফর্মে দিতে পারি। যেটা আগে আলোচনা করছি, কখন এসবিএস যোগ করবা এবং কখন প্রেজেন্ট ফর্ম বসেবা, সেটা আমরা আগে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে এভরিডে দ্য ম্যান ওয়ার্ক হার্ড, তাহলে এখানে যদি অনেকগুলো লোক থাকতো, মেন থাকতো, তাহলে আমরা ওয়ার্কই লিখতাম। যেহেতু দ্য ম্যান আছে, তাহলে এখানে কী হবে, দ্য ম্যান ওয়ার্ক হবে না, কী হবে, ওয়ার্কস হার্ড। এভরিডে দ্য ম্যান ওয়ার্কস হার্ড, প্রতিদিন লোকটি প্রচুর পরিশ্রম করে। এখানে নাও দ্য ম্যান ওয়ার্ক হার্ড, এখানে দেখো নাও, এখন, এর মানে এই মুহূর্তে করতেছে, নাও বলতে পারি। অথবা আমরা যদি অ্যাট দ্য মোমেন্ট দিই, অ্যাট দ্য মোমেন্টও তোমার এখানে বলতে পারি, অ্যাট দ্য মোমেন্ট। অথবা অ্যাট প্রেজেন্ট যদি আমরা দিই, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, হ্যাঁ লোকটি, তাহলে বোঝাচ্ছে যে কাজটা এখনই করতেছে। আর যখনই বোঝা যায় বর্তমানে এখনই করতেছে, তখন তোমাকে অবশ্যই একটা অ্যামিজার আনতে হবে, এবং তারপরে যে ভাবটা দেওয়া আছে সেই ভাবটার সাথে আইনজি যোগ করে দিতে হবে। তাহলে দ্য ম্যান ওয়ার্ক হার্ড, এখানে দ্য ম্যান ওয়ার্ক হবে না, ওয়ার্কসও হবে না, কি হয়ে যাবে, দ্য ম্যান ইজ ওয়ার্কিং হার্ড, দ্য ম্যান ইজ ওয়ার্কিং হার্ড, এইটা হয়ে যাবে, দ্য ম্যান ইজ ওয়ার্কিং হার্ড। এই মুহূর্তেই লোকটি কাজ করতেছে প্রচুর। আর এখানে হচ্ছে লোকটি প্রতিদিন কাজ করে, এটা হচ্ছে সাধারণ কথা। আচ্ছা, শুধু সাধারণ নয়, কোনো অভ্যাস বোঝাতে, যদি কোনো অভ্যাস বোঝায়, সেক্ষেত্রে আমরা এই নিয়মটাকে ফলো করবো, ভার্বের ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম। বা যদি কোনো চিরন্তন সত্য বোঝায়, চিরন্তন সত্য, তখন আমরা সেই সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবো, বা ভার্বের সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এসবিএস যোগ করব। চিরন্তন সত্য বোঝানোর ক্ষেত্রে আমরা এটা করে থাকবো। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, দ্য বয় গো টু জিম এভরি ইভিনিং, ছেলেটি প্রতি সন্ধ্যায় জিমে যায়। এটা হচ্ছে আমাদের কি, অভ্যাস। তাহলে আমরা এখানে কি করব, গোটা আছে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এখানে এসবিএস যোগ করবো। আর যদি হয়তো দ্য বয়েজ, যদি দ্য বয়েজ থাকতো তাহলে আর এসবিএস যোগ হইতো না, শুধু গো হইতো। তাহলে দ্য বয়ের জন্য গোস, আর যদি দ্য বয় থাকতো তাহলে কিন্তু এসবিএস যোগ হইতো না, শুধু গো হতো। দ্য বয়েজ গো টু জিম, দ্য বয়েজ গো, কারণ এটা প্লুরাল, আর এটা হচ্ছে তারপর সিঙ্গুলার। এই কারণে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা। আর চিরন্তন সত্যের বেলায়ও, চিরন্তন সত্যের বেলায়ও আমরা কি করব, এই নিয়মটা ফলো করব। সাবজেক্ট একের বেশি হলে, মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে এসবিএস যোগ করবো, আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে সাধারণভাবে হলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যেমন
দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরে। তাহলে এটা একটা চিরন্তন সত্য, এবং যেহেতু চিরন্তন সত্য তাহলে আমাদের কাজ কি, চিরন্তন সত্য হলে এই নামটা হবে। সাবজেক্ট একটা হলে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস বেস যোগ করবো, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যেহেতু এখানে দ্য আর্থ পৃথিবী একটাই বোঝাইছে, তাহলে এখানে কী হবে, এটা মুভ হবে না, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী ঘুরে সূর্যের চারিদিকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভার্বের ব্যবহারগুলো বুঝতে পেরেছো। যদি তোমার কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের স্পাইন উচ্চ বিদ্যালয়ের পেজে এই পোস্টে গিয়ে বা এই লিঙ্কে গিয়ে কমেন্ট করবে। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার এবং বুঝিয়ে দেওয়ার। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।